প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমি আনোয়ার সাদি। আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি নানান বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে আলোচনা করি জীবনযাপনের অর্থনীতি নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজার। বিশেষ করে পরশুদিন নিয়ন্ত্রক সংস্থাগুলো একটি বৈঠক করেছে। সেখানে অর্থবাজারের নিয়ন্ত্রক সংস্থা যেমন ছিল বাংলাদেশ ব্যাংক, তেমনি ছিল বিমা নিয়ন্ত্রক, তেমনি ছিল দেশের সবকটি নিয়ন্ত্রক সংস্থাই ছিল জ্বালানি নিয়ন্ত্রক ছাড়া। সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সার্বিকভাবে শেয়ার বাজার বা তালিকাভুক্ত কোনো কোম্পানির ফলাফল প্রভাবিত করে এমন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুঁজিবাজার নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনার ব্যাপারে একমত বিভিন্ন খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো। আমরা জানি যে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত পুঁজিবাজারকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং পুঁজিবাজারের অনেক কিছুর সঙ্গেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর সিদ্ধান্ত জড়িয়ে থাকে। এই বিষয়টি আরও ভালো করে বোঝার জন্য এবং এই বিষয়ে বিশ্লেষণ জানার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা জনাব এবি মির্জা আজিজুল ইসলামকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও চেয়ারম্যান ছিলেন। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় যোগ দিচ্ছেন জনাব আহমেদ রশিদ লালী। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র সহসভাপতি ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবু আহমেদকে আমাদের সঙ্গে সংযুক্ত করব। তবে সব কিছুর আগে একটু জেনে নিতে চাই যে শেয়ার বাজারের লেনদেনের এখনকার পরিস্থিতি ঠিক কী। আর এই বিষয়টি জানার জন্যই আমরা বার্তাকক্ষে যোগাযোগ করছি আমাদের সহকর্মী ওম্মে হাবিবা জুয়ের সঙ্গে। জুই, লেনদেনের প্রবণতা কেমন দেখছেন আজকে? ধন্যবাদ ভাইয়া। আজ এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স এ 16 পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 4728 পয়েন্টে। এছাড়া ডিএসইএস 10 পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 1118 পয়েন্টে। এছাড়া ডিএস30 ইন্ডেক্সটি ঠিক এই মুহূর্তে অবস্থান করছে 2 পয়েন্ট বেড়ে 1757 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ 22 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এ পর্যন্ত দর বেড়েছে 129টি কোম্পানির, দর কমেছে 126টি কোম্পানির, অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির দাম। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত লেনদেন হয়েছে মোট 12 কোটি টাকা। এছাড়া সিএএসপিআই যেটি প্রধান সূচক, সেটি 16 পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 1448 পয়েন্টে। এখন পর্যন্ত দর বেড়েছে 81টি কোম্পানির, দর কমেছে 104টির, অপরিবর্তিত রয়েছে 25টি কোম্পানির দাম। এছাড়া এখন পর্যন্ত টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরুতেই রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং চতুর্থ অবস্থানে রয়েছে আরামিড সিমেন্ট লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যথারীতি এখন পর্যন্ত টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আরামিড সিমেন্ট লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড এবং চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। দর্শক, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সর্বশেষ খবর জানিয়ে দিলাম। জুই, আরেকটা বিষয় একটু জানতে চাই, বাজারের সার্বিক প্রবণতা কেমন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? শুরুতেই যেমনটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছিল লেনদেন। আমরা জানি যে প্রথম 3 কার্যদিবসের পর গতকালই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল শেয়ার বাজারে। এখন পর্যন্ত ধারাটি ঊর্ধ্বমুখীর দিকেই রয়েছে। এরপর বেলা শেষে আসলে আমরা জানতে পারবো টোটাল যেই ধারা কি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মতিঝিলে আমাদের আরেক সহকর্মী মাফিয়া মুক্তার সাথে সংযুক্ত হতে চাই। তিনি আছেন ব্যাংক অফ সিকিউরিটিসে। মাফিয়া মুক্তার কাছ থেকে আমাদের জানার ছিল যে যারা সাধারণ বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী বলি, তারা এই সিদ্ধান্তর বিষয়ে কি ভাবেন। ঠিক আছে, আমরা সংযুক্ত হলে তার কাছে যাব। আমরা একটু যাচ্ছি জনাব মির্জা আজিজুল ইসলাম আপনার কাছে। আপনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও চেয়ারম্যান ছিলেন এবং শেয়ার বাজারের বিষয়টিতে আপনার বেশ ভালো দখল আছে আমরা জানি। এই জন্যই আপনার কাছে ব্যাখ্যাটা জানতে চাচ্ছি যে এই যে বৈঠকে বসলো নিয়ন্ত্রক সংস্থাগুলো, আমরা দেখেছিলাম এর আগে 2015 সালে নিয়ন্ত্রক সংস্থা যখন বৈঠকে বসেছে বাজারে তখন অস্থিরতা শুরু হয়েছে। এখন এবারে নিয়ন্ত্রক সংস্থা যে বৈঠকে বসেছে এর কোনো ইতিবাচক বা কী ধরনের প্রভাব বাজারে পড়বে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথমে বলতে চাই যে নিয়ন্ত্রক সংস্থাদের মধ্যে যে বৈঠক, এটা কিন্তু অভিনব কিছু না, এর আগেও হয়েছে। আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকতেও তখনও আমরা এরকম বৈঠক করেছি। তবে এখন আবার নিয়ন্ত্রক সংস্থার সংখ্যা কিছু বেড়েছে
যেমন আগে তো এই যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি যেটা ইডরা যেটা এটা ছিল না, এটা আমি এই অর্থ উপদেষ্টা থাকার সময় এই আইনটা করি। কিন্তু তারপরে এনার্জি রেগুলেটরি কমিশন তখন ছিল না, আমি 2001 সালের ইত্যাদি বা 2002-03 সালের ইত্যাদি কথা বলছি, সংখ্যা বেড়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থার মূল লক্ষ্যটা কী হওয়া উচিত। তাদের লক্ষ্যটা হওয়া উচিত হচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থ যাতে সংরক্ষিত হয় এবং তাদের এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত না যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এখন আমাদের দেশে বা সব দেশেই যে বিভিন্ন সেক্টরের জন্য একটা আলাদা নিয়ন্ত্রক সংস্থা থাকে, কিন্তু এই যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর কিছু কিছু কোম্পানি, সব না হলেও অনেক কোম্পানি এগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে। এখন ওই সেক্টরের যে নিয়ন্ত্রণকারী সংস্থা যেটা, অবশ্যই তাদের আইনের মাধ্যমে কিছু ক্ষমতা দেওয়া হয় যে ওই সেক্টরের কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করার। কিন্তু শুধু কোম্পানি নিয়ন্ত্রণটাই তো একমাত্র লক্ষ্য না। এখানে মনে রাখতে লাগবে যে কোম্পানিটি লিস্টেড আছে সেই কোম্পানির যে তাদের যে ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা নেয় তার প্রভাব পড়ে অনেক অনেক বিনিয়োগকারীদের উপরে যারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে, এবং এই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার আবার একটা দায়িত্ব হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। তো কাজেই আইনে যা প্রত্যেক সংস্থার যে আলাদা আলাদা ক্ষমতা আছে সেটা ঠিক আছে, কিন্তু আইনটি ব্যবহারের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনা করা উচিত বলে আমি মনে করি। কেননা তাদের সিদ্ধান্তের উপরে অনেক সাধারণ বিনিয়োগকারী স্বার্থ সংশ্লিষ্ট। এবং সম্প্রতি লালি সাহেব আরও ভালো বলতে পারবেন যে এই কিছুদিন আগে তিতাস গ্যাসের একটা সিদ্ধান্তের ফলে কিন্তু অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কি। তো কাজেই আমি মনে করি যে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রণকারী সংস্থা যাদের কোম্পানি শেয়ার বাজারের তালিকাভুক্ত আছে তাদের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যে সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। জি, এখন যে বৈঠক হলো এবং সমন্বয়ের বাড়াতে একটা ঐক্যমত্য হলো, এই ঐক্যমত্য কি বাস্তবায়িত হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি মনে করেন জনাব আহমেদ রশিদ লালী? যদি সত্যিকার অর্থে হয়ে থাকে ঐক্যমত তাহলে অবশ্যই হবে। ওখানে কি সমস্যাটা যেটা হচ্ছে ইগো প্রবলেম। আমাদের এখানে যতগুলা রেগুলেটরি অথরিটি আছে, যেটা স্যার বললেন নতুন সহ, সবার একটা ইগো প্রবলেম আছে যে আমার আন্ডারে এই কোম্পানিগুলো আছে, আই এম দ্য সোল অথরিটি টু টেক এনি অ্যাকশন আই লাইক টু। না, প্রবলেম ইজ ওনারা এই জিনিসটা ব্যর্থ হন বুঝতে যে এইটার সাথে বিনিয়োগকারী, হাজার হাজার বিনিয়োগকারী ইনভলভ আছে। আমি ছোট্ট দুইটা, স্যার একটা বললেন তিতাস গ্যাসের ব্যাপারে বিইআরসি একটা সিদ্ধান্ত নিল, হঠকারী সিদ্ধান্ত হঠাৎ করে ওনারা নিলেন যে তিতাস গ্যাসের কমিশনটা ওনারা কমায় দিলেন। অ্যাজ এ রেজাল্ট 82 টাকা শেয়ারের দাম ছিল, সেই শেয়ারের দাম আসছে 42 টাকায়। বিদেশিরা প্রচুর পরিমাণে শেয়ার ছিল, ওনারা সেল করে দিয়েছেন। বিদে কমেন্টটা কি ছিল যে আমরা খুব দুঃখ পেয়েছি যে স্মল ইনভেস্টর আমাদের মতো যারা আছে এদের রিপ্রেজেন্ট করার মতো কোনো লোক ওই মিটিংয়ে ছিল না, থাকে না। এসইসি হোক, এক্সচেঞ্জ হোক, কোনো রিপ্রেজেন্টেশন আমাদের ওখানে ছিল না। অ্যাজ এ রেজাল্ট আমরা এই সেক্টর থেকে বের হয়ে গেলাম বলে ওনারা যা শেয়ার ছিল একদিনে সেল করে বের হয়ে গেছে। এই যে একটা সিচুয়েশন, এই যে একটা ভাবমূর্তির একটা ক্ষুণ্ণ করে, একটা কনফিডেন্স হানির একটা বিষয়, এইটা এই সকল রেগুলেটররা বুঝে না। এবং রেগুলেটরদের সাথে, বিইআরসির সাথে যখন আমরা বৈঠক করলাম, ওনারা যে সকল কথা বললো, এই কথা আমি অনলাইন মানে লাইভ বলতে চাই না, মানে বিস্ময়কর সব কথা বলেন। ওনারা জানেনই না কি পৃথিবী কোথায় আছে। 1, 2, হঠাৎ করে ইডরা একটা সিদ্ধান্ত নিল
তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, দে ক্যান ডু ইট। সিদ্ধান্ত নিল যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স ক্যান্সেল করে দিল ওয়ান ফাইন মর্নিং। হয়তো ওনারা ভুল করছে, এই সিদ্ধান্তটার বিপক্ষে আমি নই, কিন্তু ওনারা নিতেই পারেন। এখন এই সিদ্ধান্তটা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাখ লাখ বিনিয়োগকারী শেয়ার কিনে বসে আছে। একবার যদি ওনারা সিদ্ধান্তটা বিএসইসির সাথে বসে নিত, হয়তো একটা ভালো জিনিস বের হতো যে ঠিক আছে আপনি লাইসেন্স ক্যান্সেল করতে চান, একটু সময় নেন, আগে শেয়ারগুলো তুলে নিতে বলেন কোম্পানিকে, তুলে নেওয়ার পরে লাইসেন্সটা ক্যান্সেল করে। হইতে পারতো এরকম একটা সিদ্ধান্ত, তাহলে পরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতো না, একটা কনফিডেন্সের হানি হতো না বাজারে, বিদেশিদের কাছে ছোট হতে হতো না। এই কাজটা ওনারা করলেন। আসি এখন কালকে যে বৈঠকের কথা আপনি বললেন, সেটা হলো যখন বিএসইসির প্রতিনিধি যখন বললেন যে আপনারা এরকম সিদ্ধান্ত নিলেন, আমাদেরকে ডাকলে হয়তো বেটার একটা সিদ্ধান্ত হতো, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতো না। ইড্রা রিপ্রেজেন্টেটিভকে বললেন, উনি চটে গেলেন, উনি রাগ করে বললেন যে এইটা আমাদের সেক্টর, আমাদের অথরিটি আছে, যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি। হ্যাঁ, আপনি নিতে পারেন, নো ডাউট, কেউ আপনাকে কোশ্চেন করছে না, চ্যালেঞ্জ করছে না। পয়েন্ট ইজ যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলছেন, যে পুঁজিবাজারকে প্রভাবিত করে এমন কোনো সিদ্ধান্ত কোনো রেগুলেটর নেয়ার আগে বিএসইসির সাথে আলোচনা করে, সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনছেন না, আপনারা অর্থমন্ত্রীর কথা শুনছেন না, আপনারা ইগো নিয়ে বসে আছেন যে আমাদের সেক্টর, আমরা যা খুশি তাই করব। ইটস নট এনিবডিজ প্রপার্টি, দিস আ পাবলিক প্রপার্টি। আপনাকে বুঝতে হবে যে এখানে লাখো লাখো বিনিয়োগকারী এখানে ইনভলভ আছে। ইউ জাস্ট কান টেক এনি ডিসিশন ইউ ওয়ান্ট টু। এইটা হতে পারে না, বাজারকে আপনারা প্রভাবিত করতে পারেন না এভাবে। তো এখন বিষয়টা হলো যে কথাটা আমি শুরুতে বললাম, সত্যিকার অর্থে যদি সমন্বয় হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। অবশ্যই পুঁজিবাজার এবং সকলেই কিন্তু উপকৃত হবে যদি সত্যিকার অর্থে সেই সমন্বয়টা হয়ে থাকে। এবং কালকে তো এমন একটা সিচুয়েশন হলো, যে বৈঠকের কথা আপনি বললেন, যে মানে এত উত্তেজিত হয়েছে যে সবাই মিলে দুই রিপ্রেজেন্টেটিভকে ঠান্ডা করতে হয়েছে। দিস ইজ দ্য সিচুয়েশন। এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো আপনার একটা রেগুলেটর ইগো নিয়ে বসে থাকলে তো কাজ হবে না। এই বিষয়ে আরো ব্যাখ্যা নেওয়ার এবং আলোচনার সুযোগ আছে, আমরা ফিরবো। তার আগে একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে তারপরে আবার আমরা আলোচনায় যাই। নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আমরা আলোচনা করছি পুঁজিবাজার নিয়ে। আমাদের সঙ্গে আজ আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মির্জা আজিজুল ইসলাম, তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান। আছেন জনাব আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সিনিয়র সহ সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা একটু মতিঝিলে সংযুক্ত হতে যাই, আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা সেখানে আছেন। আমরা আলোচনা করছি নিয়ন্ত্রকদের সভায় যে সিদ্ধান্ত হলো যে শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে একটি ঐক্যমত দরকার। এই বিষয়টি সাধারণ বিনিয়োগকারীরা জানেন কিনা, এবং তারা যদি জেনেও থাকেন তাহলে তারা কিভাবে নিচ্ছেন এই বার্তাটি? মুক্তা। সাদি, আপনাকে ধন্যবাদ। আসলে এরই মধ্যে আমরা মতিঝিল পাড়ায় আসলে এসেছি এবং একটি ব্রোকারেজ হাউসে আমরা বেশ কিছু বিনিয়োগকারীর সাথে কথা বলেছি, এবং গত যে সিদ্ধান্তটির কথা আসলে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এবং এক্সচেঞ্জ কমিশন যে সিদ্ধান্তটি নিয়েছেন যে এখন থেকে শেয়ার বাজারে প্রভাব ফেলবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত যখন হবে তখন অবশ্যই সবার একেবারে সমন্বয়ের সাথে আসলে সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা আসলে কতটা জানেন সেই বিষয়টি নিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তারা কতটা জানেন এই বিষয় সম্পর্কে। এখানে অনেক বিনিয়োগকারীকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সাথে। তো এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। যে আমার সাথে একজন রয়েছে, আমি এই মুহূর্তে তার সাথে কথা বলবো। যে আসলে এই যে গত দুদিন আগে আসলে একটি সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে বিনিয়োগ বাজারে অর্থাৎ শেয়ার বাজারে প্রভাব ফেলবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবগুলো কমিশনকে একত্রিত হয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে। সেই ঘটনাটি আসলে আপনি জানেন কিনা? জানি, এগুলো তো সবগুলোর মানে একত্রিত করে সিদ্ধান্ত নেওয়া ভালো আর কি। আবার দেখা যায় যে অনেকক্ষণ সিদ্ধান্ত নিয়ে যায় যেটা আমরা জানতে পারি অনেক পরে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়, ওরা যারা করে ওরা অনেক সময় সিদ্ধান্তগুলো আমরা পরে জানতে পারি আর কি, এগুলো ঠিক না। তো এক্ষেত্রে যে সিদ্ধান্তটি এসেছে যে এখন থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি শেয়ার বাজারে যারা রয়েছেন তাদেরকে আসলে আগে থেকে জানানো হবে, তো এটি কি আপনাদের জন্য ভালো হয়েছে কিনা? এটা ভালো হতে পারে, এটা অবশ্যই ভালো হবে এবং এটাই আমরা আশা করি।
ওকে। সাদি, উনি বলছিলেন যে আসলে এটি তাদের জন্য ভালো হয়েছে এবং আরও একজন বিনিয়োগকারী রয়েছেন আমাদের সাথে। আমরা ওনার কাছেও আসলে একটু জানতে চাইবো যে এই ধরনের সিদ্ধান্ত আসলে তাদের জন্য কতটা আসলে ভালো হয়েছে। তো আপনার কাছে একটু আসবো যে আমরা আরেকজনের কাছে শুনছিলাম যে এখন থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে, অর্থাৎ যেটি শেয়ার বাজারে প্রভাব ফেলবে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবগুলো সংস্থাকে আসলে আগে থেকে জানানো হবে এবং সবার সম্মতি কমে আসলে সিদ্ধান্ত হবে। তো শেয়ার বাজারকে সমন্বয় সাধনের জন্য এই যে সিদ্ধান্ত, এটি আপনাদের বিনিয়োগকারীদের জন্য কতটা ভালো হয়েছে? হ্যাঁ, নিঃসন্দেহে আমাদের আগে জানানো উচিত, এগুলো জানলে আমাদের জন্য ভালো হয়। আর পাশাপাশি আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটা যদি আপনারা সবাই শোনেন এবং বিনিয়োগকারীরা পক্ষ থেকে বলছি, আমাদের অভিভাবক হলো বিএসসিসি, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওনারা যে সমস্ত সিদ্ধান্ত নেন আমাদের সেটা মঙ্গল হওয়া উচিত। যেমন আমাদের টাকা কিভাবে সেভ হয়, আমাদের বিনিয়োগটা কিভাবে সেভ হয়, সেগুলো দেখার দায়িত্ব ওনারা যে সমস্ত আইটেম, যে সমস্ত কোম্পানি বাজারে নিয়ে আসেন যেগুলো মোটেই তাদের আসার উপযুক্ত নয়, সেই সমস্ত কোম্পানি আমার মনে হয় ওনারা টাকা বিনিময়েই এগুলো নিয়ে আসেন, যা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে পড়ে। কিছুদিন আগেও কয়েকটা কোম্পানি আসছে বাজারে এসে 25 টাকা নিয়ে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের প্রসঙ্গে থাকি। এই বিষয় নিয়ে পরে অন্য কোনো একদিন অন্য কোনো একটা শো করা যাবে, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা আসলে ভালো করে জানতে চাই সেটি হলো যে শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে এই যে ঐক্যমত্য হলো, এই ঐক্যমত্য কতটুকু কাজে আসবে, এই বিষয়ে যদি বিনিয়োগকারীরা কিছু বলতে চান। সাদি, আমরা আসলে আবারও সাদি, এখানে আসলে আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি যেটি বলছিলেন যে আমরা হয়তো পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলতে পারবো, তবে যে সিদ্ধান্তটির বিষয়ে আমরা কথা বলছিলাম সেই সিদ্ধান্তটির ক্ষেত্রে আসলে আরও একজন রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে সিদ্ধান্ত হয়েছে সেটি আসলে তাদের জন্য কতটা ভালো হয়েছে সেই বিষয়টাতে। আপনার কি মনে হয় আপনাদের সমন্বয় সাধনের জন্য আসলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেটি আসলে আপনাদের জন্য কতটুকু? সিদ্ধান্ত নিতে হলে পাবলিকের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, পাবলিকের বিপক্ষে সিদ্ধান্ত নিলে তো হবে না। আইপিও ব্যাপারে সমস্ত মানুষ আইপিও করে মোটামুটি জীবিকা অন্বেষণ করতো। এখন দেখা গেছে কি আইপিওটা পাবলিকের হাতে নাই, মার্চেন্ট ব্যাংকের হাতে দিয়ে দিয়েছে, সিএসসি ডিএসসি তারা ওই জিনিসটা চিন্তা করছে। এখন দেখা গেল কি সামনের বছর দেখা যাবে কি মিনিমাম 15 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এখান থেকে দূরে চলে যাবে। এখানে পাবলিকের চিন্তা করে কোম্পানি আনা উচিত। দেখা গেল কি পাবলিক চিন্তা না করে কোম্পানি আনছে 25 টাকা, আসার পরে বাজারে আসছে 10 টাকা। আমরা পাবলিকের হাতে পুরো মাথা বাড়ি, কোম্পানি টাকা নিয়ে সরে গেছে। এক শ্রেণীর মানুষ, সিএসসি এক শ্রেণীর মানুষ, তারা কমিশনকে মাসাল্লাহ বাচ্চা গেছে, মানে পাবলিকের উপর অবস্থায় খারাপ। আর যাক, আমরা অনেক তথ্য জানতে পারলাম। আমার মনে হয় মাফিয়া মুক্তা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে আলোচনায় আসি। একজন বিনিয়োগকারী বললেন যে সিদ্ধান্ত নেওয়া হয় আগে কিন্তু তারা জানতে পারে পরে, এটি তার অভিযোগ যে নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে। না, এই অভিযোগটা কতটুকু বাস্তব ভিত্তিক সে সম্পর্কে আমার মনে একটু সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে সিদ্ধান্ত এখন এসিসি নিয়ে বা অন্যান্য বা সমন্বিত সিদ্ধান্তই হোক, এটা তো সাধারণত মিডিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসে, এটা নিউজ পেপারে হোক বা টেলিভিশনে হোক। তো কাজেই তারা যদি ফলো করেন তাহলে তো সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি আসে। তবে আজকের উদ্দেশ্য যে আলোচনার বিষয়বস্তু সেটা তো শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে। হ্যাঁ, এখানে তো টাইমিংটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে সমন্বয়। তো সমন্বয়ের ক্ষেত্রে যে এখানে আগে একটা প্রশ্ন এসেছিল, লালী সাহেব উল্লেখ করেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিয়ন্ত্রণ সংস্থার প্রধান যারা, তাদের অনেকের মধ্যে একটা ওই ইগোটা তো বেশি কাজ করে, যে এটা আমার নিয়ন্ত্রণাধীন, সুতরাং আমি যা খুশি তাই করব। তো এই ধরনের ইগোটা তো থাকা উচিত না, কারণ আমি মনে করি যে মূল লক্ষ্য হচ্ছে যে কোনো নিয়ন্ত্রণের জনস্বার্থ রক্ষা করা, এবং এই কনটেক্সটে জনস্বার্থ বলতে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ। কাজে সেখানে আমি ব্যক্তি হিসেবে আর একটা নিয়ন্ত্রণ সংস্থার যিনি প্রধান আছে, এখন তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক ইত্যাদি, বা আমি তার চাইতে আমি সুপিরিয়ার বা এই ধরনের ধারণা থাকলেও হয়তো থাকতে পারে, কিন্তু সেটা আমার সিদ্ধান্তকে যাতে প্রভাবিত না করে সে সম্পর্কে আমি মনে করি
যে অত্যন্ত গভীরভাবে সজাগ থাকা উচিত। কেননা আমি যেটা আমি আলোচনার শুরুতেই কিন্তু উল্লেখ করেছিলাম যে কোনো নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হচ্ছে এই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটা সংশ্লিষ্ট করা। তা আমরা অতীতে দেখেছি যে কোনো ক্ষেত্রে ঠিক এই ধরনের সমন্বয় ছিল না, যেমন তিতাস গাছের কথা আমি উল্লেখ করলাম, যেটা লালী সাহেব বলেছেন। তার আগেও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্তের ফলে বাজারে একটা বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে। তো কাজেই এইসব বিষয়গুলো চিন্তা করলে এই যে সমন্বয় স্থাপন মানে সমন্বয় করা বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থার মধ্যে, এটা আমি অত্যন্ত জরুরি মনে করি। এবং তাদের সকলেরই এই ধরনের একটা চিন্তা থাকা উচিত যে আমার লক্ষ্য হচ্ছে জনস্বার্থকে সংরক্ষণ করা। আর এটা যদি এই পর্যায়ে যদি এই ধরনের দেখা যায় যে এটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাহলে প্রয়োজনে মাননীয় অর্থমন্ত্রী বা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এ ব্যাপারে কাম্য বলে আমি মনে করি আর কি। জি, কিন্তু অবশ্যই তারা অর্থমন্ত্রী, অভিভাবক, প্রধানমন্ত্রী তো পুরো দেশেরই অভিভাবক এবং সব বিষয়ে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলো তো সুন্দর করে সিদ্ধান্ত নেবে, নিজেদের মধ্যে সমন্বয় করবে এবং নিজেরা ঐক্যমত্য আসবেন বলে নিজেরা কথা দিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। কিন্তু যদি তাদেরকেই সমন্বয় করার জন্য বড় অভিভাবকের কাছে যেতে হয়, বিষয়টা একটু কেমন না? এটা সেটা আপনি ঠিকই বলেছেন। আমি এটাকে যেটা বলছি, এটা লাস্ট রিসোর্ট হিসেবে, ইন কেস অফ ফেলিয়ার, একেবারে যদি ফেল করে। কিন্তু আমি মনে করি এখন যে সমস্ত প্রত্যেকটি নিয়ন্ত্রণ সংস্থার যে প্রধান যারা আছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আছে, তাদের সবাইকে আমি আলোকিত ব্যক্তিত্ব বলে মনে করি। সুতরাং তাদের নিজেদের এটা চিন্তা করা উচিত যে আমার পার্সোনাল ইগোর চাইতে জনস্বার্থটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যদি এই যে স্পিরিট, সেটাকে যদি তারা ইনকালকেট করেন, তাহলে তো আমার মনে হয় যে এই ইগোর কারণে সমন্বয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি কোনো কারণে এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়, তাহলে যে অর্থমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। জনাব আহমেদুর রশিদ লালী, আপনার কাছে যাব। আপনার একদম পুঁজিবাজারের লেনদেনের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এবং আপনি কাছে থেকে দীর্ঘদিন শেয়ার বাজারে দেখেছেন, উত্থান পতন সব কিছুই আপনার দেখা আছে। তাহলে যে ঐক্যমত্য ধরে নিলাম যে সবাই ঐক্যমত হয়েছে আন্তরিকভাবে এবং সবাই এই সিদ্ধান্ত নিল, প্রতিশ্রুতিবদ্ধ হলো যে তারা এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে, তাহলে তার প্রভাব বাজারে কি পড়বে? খুব পজিটিভ একটা প্রভাব পড়বে। তার কারণটা হচ্ছে যে সব রেগুলেটরদের মাঝে যদি একটা সমন্বয় থাকে, যেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি যে সমন্বয়হীনতা একটা সমস্যা হয়ে গেছে আমাদের রেগুলেটরদের মাঝে, তো সেই সমন্বয়টা যদি থাকে, এর চেয়ে পজিটিভ আর কিছু পুঁজিবাজারের জন্য হতে পারে না। আমার মনে হয় যে পুঁজিবাজারটা, যেটা স্যার বললেন যে আমরা ধরে নেই যে একটা মানে সমন্বয় হবে এই বৈঠকের মাধ্যমে, যেটা মাননীয় গভর্নর সাহেব কনভিন করেছেন এবং ওনার সভাপতিত্বে হয়েছে। আমি আশা করছি যে এখন থেকে ফর দ্য সেক অফ গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পাবলিক এই সমন্বয়টা যদি হয়ে যায় হবে, তাহলে পুঁজিবাজারে খুব পজিটিভ একটা এফেক্ট আমরা দেখতে পারবো। তার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা রেগুলেটর স্থান থেকে যদি পজিটিভলি চিন্তা করেন, জনসাধারণের জন্য চিন্তা করেন এবং একে অপরকে যদি সমীহ করে ওনারা সিদ্ধান্ত নেন এবং ওনাদেরকে ইনভলভ করে যদি সিদ্ধান্ত নেন, এক রেগুলেটর আরেক রেগুলেটরকে ইনভলভ করে যদি সিদ্ধান্ত নেন, তাহলে আমি মনে করি যে অনেক বিদেশি বিনিয়োগও বাড়বে। এবং আপনাকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে বিওআই আছে। এখন এই বিওআইটা ওনারা বসে থাকেন যে মানুষ আমাদের কাছে আসবে, যারা বিদেশি বিনিয়োগকারী ওনারা আমাদের কাছে আসবে, আমরা ওনাদেরকে গাইড করব। কিন্তু বিদেশে এরকম একটা সংস্থা অন্যান্য দেশে যেটা করে, ওনারা কিন্তু টেবিলে বসে থাকেন না, ওনারা পৃথিবী ঘুরে 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 পিক করেন যে এইটা ভালো, এইটা আসেন, ওনারা ইনভাইট করে নিয়ে আসেন এইভাবে।
তো দিস ইজ দ্য ডিফারেন্স। আমাদেরকে প্রত্যেকটা রেগুলেটরকে যদি মানে প্রোঅ্যাক্টিভ রোল যদি প্লে করতে হয় দেশের উন্নয়নের ক্ষেত্রে, আপনি আজকে দেখেন আমরা এই যে চীনা প্রেসিডেন্ট আসলেন, $40 বিলিয়ন অলমোস্ট চুক্তি হলো, হলো, আমরা আলোচনা করছিলাম যে এই জিনিসটাকে চ্যালেঞ্জ সবচাইতে বড় এই সমন্বয় এবং প্রসিডিউরাল যে সকল বটলনেকস আছে সেগুলো কত সহজ করে জিনিসগুলো আগায় নেওয়া এবং ইমপ্লিমেন্ট করা। এই চ্যালেঞ্জগুলো কিন্তু যদি সমন্বয় হয় প্রত্যেকটা রেগুলেটর এবং সরকারি সকল আমলাতান্ত্রিক যদি সমন্বয় করতে পারে, তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্ট যে আমরা সামনে যা দেখছি সেটা কিন্তু এনর্মাস একটা ডেভেলপমেন্ট আমরা দেখছি এবং সামনে অনেক গ্রোথ আমরা বাংলাদেশে, শুধু আমরা না সকলেই বলছে, পুরো পৃথিবী বলছে। সো কাজেই আমার মনে হয় এটা একটা বিরাট একটা জিনিস এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যেহেতু এটা উদ্যোগ নিয়েছেন, উনার দায়িত্ব নিয়ে যদি উনি এই জিনিসটা ধরে রাখতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে, পুঁজিবাজার এগিয়ে যাবে, সাধারণ বিনিয়োগকারী, সাধারণ মানুষ এবং এফডিআই যারা আছেন, যারা কিন্তু বসে থাকেন পলিসির উপরে যে কত কনসিস্টেন্সি আছে পলিসিতে, পলিসি যদি কনসিস্টেন্সি থাকে তাহলে বিদেশিরা কিন্তু ঢোকেন। এবং আপনি লক্ষ্য করবেন আজকে এইটা আমি মনে করি বাংলাদেশের ইকোনমি একটা রিকগনিশন এবং পুঁজিবাজারের একটা রিকগনিশন। আমরা যদিও ফ্রন্টিয়ার মার্কেট, এখনও ইমার্জিং মার্কেটে পরিণত হতে পারি নাই, করাচি স্টক এক্সচেঞ্জ অলরেডি ইমার্জিং মার্কেটে পরিণত হয়ে গেছে। সো এই যে একটা ডিমিউচুয়ালাইজেশনের পরে যে শেয়ারগুলো কেনার জন্য কতগুলো ইনভেস্টর এসছে আইএফসি সহ, সো এইটা সিডিএস এই যে একটা রিকগনিশন, আমি বলবো বাংলাদেশের ইকোনমির উপরে যে একটা ট্রাস্ট, একটা ফেথ, আমি বলবো যে এইটাই এই বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে টেনে নিয়ে এসছে। জি, আবার আলোচনা আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মতিঝিল থেকে পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবু আহমেদ। জনাব আবু আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা স্টুডিওতে আলোচনা করছি। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে আছেন জনাব মির্জা আজিজুল ইসলাম, আপনি জানেন, এবং আছেন জনাব আহমেদ রশিদ লালি। আপনার কাছে আমার প্রশ্ন, আমরা আলোচনা করছিলাম যে শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে নিয়ন্ত্রক সংস্থাগুলো ঐক্যমত হয়েছে এবং তারা বলছেন যে ঐক্যমত না হয়ে সিদ্ধান্ত তারা নেবেন না যে সিদ্ধান্তগুলো বাজারে প্রভাব ফেলে। আপনার কাছে আমি একটু বিশেষভাবে জানতে চাইবো যে এখন এই সময়ে এই সিদ্ধান্ত বাজারে কী ধরনের প্রভাব ফেলবে এবং এটি বাস্তবায়নের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা যদি। মনে হচ্ছে সংযুক্ত হতে পারলাম না যান্ত্রিক ত্রুটির জন্য। আপনার কাছে আসি তাহলে। এখন ঐক্যমত্য তো একটা মিটিংয়ের মধ্য দিয়ে হলো, এটার কি কোনো কর্মপরিকল্পনা করার দরকার আছে যেটি রেকর্ড থেকে যাবে, সবাই বাস্তবায়ন করবে, সবাই মেনে চলবে, এরকম কোনো একটা? মনে হয় যে কোনো কর্মপরিকল্পনার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। প্রত্যেকটা মিটিংয়ের মিনিটস তো হয়, সেটা মিটিংয়ের মিনিটস তো অবশ্যই থাকবে। তবে এখানে যেটা হচ্ছে, যেটা লালি সাহেব কিছুটা ইঙ্গিত করেছেন, যে এখানে কিছুটা হয়তো মনিটরিং বা ফলো আপের দরকার আছে আর কি। যে যখনই ধরেন অনেক সময় কিন্তু যে নিয়ন্ত্রণকারী সংস্থা যারা যখন যে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ইস্যুটা অনেক সময় আলোচিত হয়, সেটা তাদের উদ্যোগেই হোক বা মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক ইস্যুটা সামনে আসে। তো এই ধরনের কোনো পরিস্থিতি যখনই উদ্ভব হয় তখন আমি মনে করি যে এসএসসি বা বাংলাদেশ ব্যাংক ইত্যাদি যারা সবাই মিলে তখনই তারা সেই নিয়ন্ত্রণ সংস্থার সাথে সমন্বয় তারা করতে পারে আর কি। এবং এটার জন্য যে সবসময় ফর্মাল মানে আনুষ্ঠানিক যে মিটিং করতে লাগবে সেটাও না, টেলিফোনেও তো অনেক কিছু আলোচনা করা যায় বা যে করা যায়। তো কাজে সেই অর্থে আমি মনে করি যে এটার মনিটরিং এবং ফলো আপ করতে লাগবে। কারণ আমাদের যেটা হয় অনেক ক্ষেত্রে, আমাদের যে অনেক ডিসিশন বা পলিসি অ্যাকশন এগুলো হয় রিঅ্যাক্টিভ, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তার প্রতিক্রিয়া হিসেবে হয়। কিন্তু আমাদের যেটা করতে লাগবে সেটা হলো প্রোঅ্যাক্টিভ হতে লাগবে, অ্যান্টিসিপেটরি ওয়েতে আমাদের মুভ করতে লাগবে। সেখানে যে এই যে তিতাস গ্যাসের কমিশন কমানো বা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল ইত্যাদি, তো এগুলো কাগজে কলমের সিদ্ধান্তটা দেওয়ার আগে তো কিছু এই সম্পর্কে আলোচনা হয় বা ইত্যাদি।
তো কাজে সেই পর্যায়েই যাতে এই সমন্বয়ের ব্যবস্থা নেওয়া যায় সেদিকটা আমি মনে করি সকলেরই দায়িত্ব থাকবে এবং বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। জি, আমরা একটা ছোট বিরতি নিই, বিরতির পর আবারও ফিরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় আছেন জনাব মির্জা আজিজুল ইসলাম, তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান। আমাদের সঙ্গে আছেন জনাব আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং মতিঝিল থেকে আমরা আশা করছি বিরতি থেকে ফিরে আসার পরে আমরা পুঁজিবাজার বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবু আহমেদকে সংযুক্ত করতে পারবো। আমাদের সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আপনারা শুনছিলেন পুঁজিবাজার নিয়ে আলোচনা, বিশেষ করে শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে ঐক্যমত হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থবাজারের নিয়ন্ত্রক, বিমার নিয়ন্ত্রক, জ্বালানি খাতের নিয়ন্ত্রক, সব নিয়ন্ত্রক সংস্থাগুলো, এ নিয়ে আমরা আলোচনা করছি। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন জনাব মির্জা আজিজুল ইসলাম, আছেন জনাব আহমেদ রশিদ লালী, এবং আমরা সংযুক্ত হচ্ছি মতিঝিলে। সেখানে আছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবু আহমেদ। জনাব আবু আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অনেকবার চেষ্টা করে আপনার কাছে যেতে পারিনি। আপনার কাছে আমি প্রশ্ন নিয়ে আসছি যে এই যে শেয়ার বাজার ইস্যুতে সমন্বয় বাড়াতে ঐক্যমত হলো নিয়ন্ত্রক সংস্থাগুলো, এর কি প্রভাব বাজারে পড়বে বলে আপনি মনে করেন, এবং এই ঐক্যমত্য বজায় রাখার জন্য কি করতে পারে সংস্থাগুলো? দেখুন, এটা এই ইস্যুটা আমি গত কয়েক বছর থেকে শুনতেছি যে বিচ্ছিন্নভাবে যেন এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় যার কারণে পুঁজিবাজার উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। এটা অতীত এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন তারপরেও দেখা যায় সমন্বয়ের অভাব। যেটা আমাদের সামনে, যেটা আমাদের সবাইকে নাড়া দিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা একতরফাভাবে কাউকে না জানাইয়া তিতাস গ্যাসের কমিশনটা কমাই দিয়েছে, যেটা পরে জানা গেল। তিতাস গ্যাসেরও জানানোতে কিছু মানে তারা ইনফর্ম করে না রাইট টাইমে, সেটা তাদেরও একটা ইয়ে ছিল, মানে তার রেগুলেটরি যে রেগুলেশন ছিল সেটা ব্যত্যয় ঘটে এসেছে তারা। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে কালকে বা পরশু যে মিটিংটা হলো, সেখানে তো এনার্জি রেগুলেটরি কমিশনের কেউ আসে নাই। তো সুতরাং এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করতেছে, বলতেছে যে তারা সমন্বয় করবে, সবাইকে ডাকি একটা এককভাবে সিদ্ধান্ত নেবে, এটা ভবিষ্যতে হবে বলে আমি খুব বেশি আশাবাদী না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখানে ট্যাক্স ইস্যুগুলো, যখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাজেট প্রণয়ন করে অথবা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যখন বাজেট প্রণয়ন করে, অতীতেও দেখা গেছে হঠাৎ করে এটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ওই যে ট্যাক্স রেটটা বাড়ায় দেওয়া হলো। এই সমস্ত অত্যন্ত বিনিয়োগকারীদের আঘাত হানে। এগুলোতে বিশেষ করে এই কয়েকটা বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং যে সমস্ত অন্য যেমন বিমা রেগুলেটরি কমিশন অথরিটি, এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে একটু প্রায়র আলোচনা করে নেওয়া উচিত, অথবা একটা দুটো মিটিং করা উচিত মেজর ডিসিশনগুলো নেওয়ার আগে। মানে তারাই রেগুলেট করবে, এটা ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের কাজকে ওভারটেক করবে না, ইট ইজ ওকে। কিন্তু তারা যেহেতু এটা পাবলিক ইন্টারেস্ট জড়িত, ইনভেস্টরদের ইন্টারেস্ট জড়িত, সেই জন্য আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে সমন্বয়টা অনেক আগ থেকে হওয়া উচিত ছিল। আমি আশাবাদী এখন হয়তো সমন্বয় হবে, সরকার উপর থেকে একটা গাইডলাইন দিতে হবে। শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করলে সমন্বয় এসে যাবে, এটা আমার এখন বিশ্বাস হয় না। এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হোক বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা গাইডলাইন দিতে হবে যে স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে অথবা এমন কিছু ইন্টারেস্ট আছে বিনিয়োগকারীদের, সেগুলোর ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যাতে তাদেরকে অ্যাডভার্সলি এফেক্টেড না করে, সেই জন্য চিন্তা ভাবনা করতে হবে এবং দরকার হলে মিটিং করে নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে। সেটা মিটিং, স্যার যেটা বলেছিলেন যে মিটিং তো টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায় বা অবহিত করা যেতে পারে, সেটাও করা যেতে পারে, সেটা কোনো সমস্যা না। আমরা কিন্তু দুঃখের সঙ্গে বলতেছি যে যতই কথা বলা হোক না কেন, এখানে কর্পোরেট গভর্নেন্স ভালো হচ্ছে অথবা স্টক এক্সচেঞ্জের সিস্টেমকে গভর্ন করার সিস্টেমটা ভালো হচ্ছে, সেটা ঠিক আমি মানতে অক্ষম। কারণ হচ্ছে আমরা এখনও দেখতেছি নানাবিধ ফন্দি ফিকির হচ্ছে বিনিয়োগকারীদেরকে কিভাবে ঠকানো যায়। এখানে কখনো নোটিশ না দিয়ে উদ্যোক্তারা শেয়ার বিক্রি করে দিতেছে, কখনো এই ধরনের নিউজ দেওয়া হচ্ছে যে সমস্ত নিউজের কোনো ভিত্তি নাই, এবং কখনো এমন নিউজ দেওয়া হচ্ছে যেগুলা নিউজ দেওয়ার আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন নেওয়া উচিত ছিল, সেগুলো এখানে ঘটানো হচ্ছে, ঘটতেছে। তারপর দেখা যাবে একসময় বিনিয়োগকারীরা সর্বশ্রান্ত হচ্ছে। এই যে তার সবকিছু হারাচ্ছে,
এগুলোর পিছনে কতগুলো কারসাজি বা কতগুলো মার্কেটের ধাক্কা দেওয়ার জন্য বিশেষ করে বিনিয়োগকারীদেরকে টার্গেট করি এই সমস্ত জিনিসগুলো ডিসইনফরমেশন বলেন, ভুল নিউজ বলা অথবা ওই যে ফেসবুকের এই সমস্ত কিছু অথবা কিছু .com কোম্পানি বাইর করছে, তারা এই কিছু কাগজও আছে এবং কিছু লোক চারিদিকে ঘোরাফেরা করতেছে এই ধরনের নিউজ দিয়া পরে মার্কেটকে হয়তো ফেলে দেওয়া অথবা মার্কেটে এত উপরে উঠে দেওয়া যেখান থেকে এই সাধারণ বিনিয়োগকারী একবার যদি প্রবেশ করে তাদের আর এক্সিট নেওয়ার কোনো নিস্তার থাকবে না। সুতরাং আমি মনে করি যে গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায় সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখনো এনশিওর করতে পারেনি এবং তারা যে সমস্ত কোম্পানিকে এখানে আসার অনুমোদন দিচ্ছে সেগুলোর এই যে একটা কোম্পানি আসছে মাত্র 1 বছর আগে টেক্সটাইল সেক্টরে, তারা প্রিমিয়ামে এসেছে 25 টাকা করে শেয়ার বিক্রি করেছে, 15 টাকা প্রিমিয়াম, তারা 5% ডিভিডেন্ড দিয়েছে মাত্র অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওয়াই? একটা কোম্পানি প্রিমিয়ামে এসেছে 25 টাকা করে নিয়েছে, তারপর তারা 5% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এটা হতে পারে? তাহলে আজকে যারা এই যে ম্যানেজার টু দ্য ইস্যু বা অডিটর যারা সাইন করেছে তাদেরকে অ্যাকাউন্টেবল করার ব্যাপারটা কি হলো? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মুখে বললে তো হবে না, তারা কাজে দেখাতে হবে। তা না হলে তারা এই সমস্ত ভুয়া কোম্পানিকে বাজারে আসতে দেওয়াই উচিত না। এবং এখন বুক বিল্ডিংয়ে যাচ্ছে, বুক বিল্ডিংয়ে ম্যানিপুলেশন হচ্ছে এবং ম্যানিপুলেশন হবে, আমি আই অ্যাপ্রিহেন্ড। সেখানেও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা সে থাকতে হবে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি নিজেই ঢিলাঢালাভাবে চলে এবং পাবলিক ইন্টারেস্ট না বুঝে তো আমাদের এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দরকার নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আহমেদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আরও আপনার কাছ থেকে আমাদের আগে সংযুক্ত হতে পারলে শোনা যেত। অনেক আলোচনা হলো, আমরা এবার একটু সমাপনের দিকে যাব। জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে আমি 1 মিনিটে একটু সমাপনী শুনতে চাইব যে আপনার বা আমি আপনাকে প্রশ্ন করি নাই এমন কিছু থাকলে 1 মিনিটে। জি দেখেন, কালকে পরশুদিন যে উদ্যোগটা নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব নিয়েছেন, খুব মহতি উদ্দেশ্যে উনি এই জিনিসটা করেছেন। আমি আশা করব যেটা স্যার যখন চেয়ারম্যান ছিলেন এসিসি, উনার সময়ে কিন্তু গভর্নর সাহেবরা এরকম বসে কিন্তু উনারা একটা মিটিং করতেন। ওই পরিস্থিতি যেন আবার ফিরে আসুক, পুঁজিবাজার যাতে কোনো অবস্থাতেই প্রভাবিত না হোক কোনো কারোর কারণে। এবং আমি আশা করব যে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে কেউ কারোর কথা শুনছেন না, আমার মনে হয় এটা একেবারে টপ প্রায়োরিটি হিসাবে মাননীয় অর্থমন্ত্রীকে ইন্টারভিউ করা উচিত। জি, জনাব মির্জা আজিজুল ইসলাম, সমাপনী কথা, আপনার কথা শুনে শেষ করব আমরা অনুষ্ঠান। আমি শুধু এইটুকু বলতে চাই যে সম্প্রতিকালে আমাদের পুঁজিবাজারে কিছুটা গতির সঞ্চার দেখা যাচ্ছে। বেশ অনেক দিন একটা স্থবির পর্যায়ে ছিল এবং সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে বাজারটা ঊর্ধ্বমুখী আছে, তবে একবারে খুব বড় মাত্রার উল্লম্ফন হচ্ছে না, মোটামুটি একটা স্থিতিশীলতার মাধ্যমে বাজারটা কিছুটা উপরের দিকে যাচ্ছে এবং আমি মনে করি এখনও আরও সুযোগ আছে। এই বাজারের যে এখন যে সূচক আছে তার চাইতে আরও বেশি ওঠার সুযোগ আছে। কাজেই এই পরিস্থিতিতে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা আমি মনে করি পুঁজিবাজারের ক্ষেত্রে যদি এটা সত্যিকার হয়, বাস্তবায়ন হয়, তাহলে এটা একটা শুভ উদ্যোগ এবং এর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবে, পুঁজিবাজার উপকৃত হবে, এতে নতুন বিনিয়োগ পুঁজিবাজারে আসবে দেশি এবং বিদেশি। এবং আমাদের দেশে বিনিয়োগের জন্য যে পুঁজিবাজারের যে ভূমিকা পালন করা উচিত এখন পর্যন্ত সেটা উল্লেখযোগ্যভাবে পালিত হয় নাই। তো অদূর ভবিষ্যতে পুঁজিবাজার তার যথার্থ ভূমিকা বিনিয়োগের ক্ষেত্রে, প্রকৃত খাতে বিনিয়োগের ক্ষেত্রে পালন করবে, আমার এই প্রত্যাশা। জি, আমরাও আশা করছি আমাদের নীতি নির্ধারকরা দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বাজারকে স্থিতিশীল এবং বাজার চাঙ্গা করার পদক্ষেপ নেবেন, তাতে করে বড় বিনিয়োগকারীদের পাশাপাশি যেন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও দুহাত আয়ে লাভে ভরে ওঠে, মানুষ যেন সমৃদ্ধ হয়ে ওঠে। আজকের অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি ধন্যবাদ জানাবো জনাব আবু আহমেদ, পুঁজিবাজার বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি আমাদের সঙ্গে মতিঝিল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন জনাব আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিশেষ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা জনাব মির্জা আজিজুল ইসলামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।